This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 8টা মানেই ঠোঁটকাটা। আজ ঠোঁটকাটা শুরু করি একটা কোলাজ দেখিয়ে। পরপর কিছু ছবি দেখাই আপনাদের, দেখুন। হ্যাঁ, এই জাল, যে জালটা থেকে আমি বেরোলাম এই মাত্র, এরকমই একটা জাল, মাকড়সার জাল। এই মাকড়সা কিসের জানেন? এই মাকড়সা হচ্ছে জঙ্গি জাল। জঙ্গি ভয় যখন ভয়ঙ্কর পরিস্থিতি আকার নেয়, তাহলে ভয় কিভাবে জয় করা যাবে, জয় কোন পথে আসবে, এই ভয় নিয়েই লাগাতার চলছে। বাংলায় ঘাপটি মেরে কাশ্মীরের জঙ্গি, যার নাম জানা যাচ্ছে জাভেদ মুন্সি, ধরা পড়েছে কোথায়? ক্যানিং হাসপাতালের সামনে থেকে, আর ক্যানিং থানার থেকে ঢিলছোড়া দূরত্বে। সাহস ভাবুন, দিন দুয়েক আগে আবার জালে আরো 2, মানে একটার পর একটাই জঙ্গি জালে আসছে। ফলে বোঝা যাচ্ছে তারা কিভাবে জাল বিছিয়েছিল। মোহাম্মদ আব্বাস আলী এবং মিনারুল শেখ, গোয়েন্দাদের সন্দেহ এই মিনারুল লিঙ্কম্যান হিসেবে কাজ করত। আর আব্বাস কি করত? আব্বাস মাদ্রাসার শিক্ষক। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বসেই এই নেটওয়ার্ক, যে জাল, এই যে দেখছেন, এই জাল বাড়ানোর কাজ চলছিল। ওদিকে কেরলে, সেখানে বাংলাদেশি জঙ্গি সাদ রাডি, তিনিও জালে পড়েছেন। এই বাংলাদেশি জঙ্গির নাম পরিবর্তন করে সাব শেখ হয়েছে, আর নাম মুর্শিদাবাদের হরিহরপাড়ার ভোটার লিস্টে রয়েছে। আবার নাম রয়েছে নওদা বিধানসভা এলাকাতেও। ভাবুন কি দাঁড়াচ্ছে তাহলে ব্যাপারটা। বাংলাদেশের জঙ্গি দুটো বিধানসভার ভোটার লিস্টে নাম তুলে ফেললো। বাংলাদেশি জঙ্গি দুটো বিধানসভা ভোটের নাম তুলে ফেললো ভোটার লিস্টে। কি করে করলো? এই যে ভোটার লিস্টে নাম তুলতে গেলে যে নথি দরকার, সে নথি পেলো কোথা থেকে? তার মানে জাল নথি, জাল পরিচয়পত্র। তার মানে তিনি কি একা করতে পারেন? একটা চক্র, আর ডেরা বেঁধেছে সে এই বাংলায়। এই বাংলায় এই কাজটা করতে তাহলে কি সুবিধাজনক পরিস্থিতি পাওয়া যায়? এ প্রশ্ন আমি তুললাম আরো একবার। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। দুটোই মুর্শিদাবাদ থেকে পাওয়া গেছে। কি দুটোই মুর্শিদাবাদ জেলা থেকে পাওয়া গেছে, নওদা এবং হরিহরপাড়াতে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে অধীরবাবু কয়েকদিন আগে কি বলেছিলেন, যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। এ নিয়ে এখন বিজেপির কথায় নাচছেন। অধীর চৌধুরীকে উনি হারিয়েছেন বিরাট ভোটে, তাই তার দোকান কাটা যা ইচ্ছে বলছে। পরে যদিও ভোল পাল্টেছিলেন, কিন্তু বাস্তবিকতা তো, সত্য তো কারো দেরিতে হয়। মানুষ হলে জল সরাসরি পান করে, গাধা হলে ঘোলা করে তারপরে খায়। এবং ভারতবর্ষে নিজের প্রোটেকশন ভারতবর্ষের মানুষ জানে, তাই আমাদের কোনো এরকম আশঙ্কা নেই। যারা গাধা তারা একটু পরে বুঝবে, কিন্তু যারা মানুষ তারা বুঝে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আগামী দিনে বাংলাদেশের মতো হতে চলেছে, যদি পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে সজাগ না। পশ্চিমবঙ্গবাসীকে সজাগ হতে হবে। তাই একটা ভয়ঙ্কর বিপদের দোরগোড়ায় বাংলা। একটার পর একটা এই জঙ্গি পাকড়াওয়ের ঘটনা ঘটছে। আর প্রশ্নটা আমি সেখানেই তুললাম, জানেন তো, বাংলা কি তাহলে ক্রমশই এই জঙ্গিদের জন্য সেফ জোনে পরিণত হচ্ছে? মানে এই জঙ্গিরা কি বাংলায় এসে কমফোর্টেবল ফিল করছেন? দিন দুয়েক আগে মুর্শিদাবাদে ধরা পড়েছেন যে জঙ্গি মোহাম্মদ আব্বাস আলী এবং মিনারুল শেখ। গোয়েন্দাদের জালে আরও এক জঙ্গি এবার ক্যানিং থেকে ধরা পড়লো, যার কথা বলছিলাম আপনাদের, মুন্সি, জাভেদ মুন্সি। তককে থেকে রাজ্য পুলিশের STF এবং কাশ্মীর পুলিশের এই যৌথ একটা অভিযানে গ্রেফতার করা হয়েছে এই জঙ্গিকে, যার বাড়ি শ্রীনগরে। ক্যানিংয়ের একজন মহিলার সঙ্গে তার বিয়ে হয়, ফলে ক্যানিংয়ে জামাইবাবুর সঙ্গে, শ্যালকের সঙ্গে দেখা করতে আসে। দেখুন।
বাংলা গ্রেফতার আরো এক জঙ্গি। ধৃত কাশ্মীরি জঙ্গির নাম জাভেদ মুন্সি। ঘাপটি মেরেছিল একেবারে ক্যানিং থানার নাকের ডগায়। আমরা রয়েছি বারুইপুর ক্যানিং সড়ক, আর এই সড়কের গায়ে রয়েছে ক্যানিং থানা, আর এই থানা থেকে মেরে কেটে 600 মিটার দূরে রয়েছে ক্যানিং মহকুমা হাসপাতাল। আর সেই হাসপাতাল সংলগ্ন একটি বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি জাভেদ মুন্সিকে। শ্রীনগরের জাভেদ মুন্সি তেহরিক উল মুজাহিদিনের সদস্য। 19 তারিখ ক্যানিংয়ে আসে শ্যালকের বাড়িতে। পরিযায়ী শ্রমিক গোলাম গানাইয়ের বোনকে বিয়ে করে এই জাভেদ। আগে লস্করি তৈবার অপারেটিভ হিসেবে কাজ করত এই ধৃত জঙ্গি। জানি না, আমরা ঘুমাচ্ছিলাম, পুলিশ এসে বললো যে তোমার গাড়ি একজন এসছে, তোমরা জানো? আমরা বললাম না। তারপর পুলিশই বললো ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই, আর যে লোক আছে এদেরও কোনো সমস্যা নেই, ওকে শুধু ধরে নিয়ে গেল। নাম কে उसका? এই যে বাড়িটি রয়েছে মুনাম্বর পিয়াদার বাড়ি, এই বাড়িতেই মূলত এসটিএফ গ্রেপ্তার করেছে জাভেদ মুন্সি নামে কাশ্মীরের জঙ্গিকে। যেটা জানা গিয়েছে যে এখানে ডিসেম্বর মাসে এই বাড়িতেই তার আত্মীয় গোলাম মোহাম্মদ ভাড়া নিয়েছিলেন এবং তারপর থেকেই এখানে গোলাম মোহাম্মদ তার পরিবার নিয়ে এখানে থাকতেন। একজন ব্যক্তিকে দেখে দিই, সেই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে কি সে দীর্ঘদিন ক্যানিংয়ে ব্যবসা করে, সালওয়ালা। আমি কিনেছি, এখন আমাকে টাকা পয়সা পাবে। এবছরও মাল কিনেছি, এবছরও মাল কিনেছি, জানি ওরা এপ্রিল মাসে চলে, এপ্রিল মে মাসে চলে, মে মাস অব্দি চুক্তি করা। ঘুম ছুটেছে ক্যানিংয়ের এই পাড়ার। গোয়েন্দাদের সন্দেহ জঙ্গি জাভেদের বাংলাদেশে পালানোর ছক ছিল, তার আগেই গ্রেফতার। জাভেদ মুন্সিকে নিয়ে আসা হলো আলিপুর কোর্টে। জাভেদ মুন্সিকে নিয়ে আসা হলো আলিপুর কোর্টে বারুইপুর পুলিশের সহযোগিতায়। জাভেদ মুন্সি গোয়েন্দাদের জালে। জাভেদ মুন্সিকে কাশ্মীরি জঙ্গি। এরপর আর কি? কৃতিত্ব কার, ক্রেডিট কে নেবে তা নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল রাজনীতিকদের মধ্যে। কাশ্মীরি এই জঙ্গির আবার পালানোর ছক ছিল কোথায় জানেন? বাংলাদেশে। তবে ওই বাংলাদেশে পালিয়ে যাওয়ার আগে রাজ্য পুলিশের এসটিএফ এবং কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সাফল্য এলো, তাকে পাকড়াও করা গেল। শেখ হাসিনা পরবর্তী সময় বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেটাকে কাজে লাগিয়ে পুরনো যে বন্ধু সংগঠনগুলো, সেই সংগঠনগুলোর সঙ্গেই যোগাযোগ বাড়ানো এবং তাদের সাহায্যে ভারতের বুকে আরেকটা বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত এবং কাশ্মীর পর্যন্ত একটি মসৃণ করিডোর তৈরি করার উদ্দেশ্যই ছিল জাভেদ আহমেদ মুন্সির, এমনটাই প্রাথমিকভাবে গোয়েন্দাদের দাবি। সেই রাজ্যে আপনি জঙ্গি পাবেন, বিজ্ঞানী তো পাবেন না, বা অন্য কিছু পাবেন না, তো জঙ্গি ধরা পড়ছে। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ আটকাবার ব্যবস্থা করছে, গ্রেফতার করছে। আজকের ঘটনা, গ্রেফতার করেছে, ভালো কাজ করেছে। কিন্তু এই যে কথায় কথায় পশ্চিমবঙ্গকে আক্রমণ করা হয়, আর ওই পশ্চিমবঙ্গ পুলিশ জঙ্গি ধরতে পারে না, ওরা শুধু ফোন দিয়ে আটতে পারে। জঙ্গি দেখুন, কেন্দ্র সরকারের ইনপুট হয়েছে, এনআইএ বা কেউ ধরে নিয়ে গেছে। দুম করে তাকে খুঁজে পাওয়া, পয়েন্ট আউট করা, এগুলোও তো কঠিন কাজ। কিন্তু পুলিশ তৎপর, পশ্চিমবঙ্গ পুলিশ তৎপর, কলকাতা পুলিশ তৎপর। আজ আবার সেটা প্রমাণ হয়ে গেল। পশ্চিমবঙ্গ পুলিশ তৎপর, কলকাতা পুলিশ তৎপর, আবারও প্রমাণ হয়ে গেল বলছেন কুণাল ঘোষ। এদিকে এই গোটা বিষয়টা নিয়ে কার কৃতিত্বের জোর বেশি, কার জন্য এই জঙ্গিকে পাকড়াও করা গেল, এই নিয়ে ওই কাড়াকাড়ি চলছে। এ বলছে আমার কৃতিত্ব, সে বলছে আমার কৃতিত্ব। প্রশ্ন হচ্ছে গাফিলতি কার, সেটাও দেখিয়ে দেওয়া চলবে। এটাই রাজনীতি, বঙ্গের রাজনীতি। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া ওর গাফিলতি, আমার কৃতিত্ব। আর এই রাজনীতির জল গড়াতে গড়াতে কতদূর যে পৌঁছে যায় বোঝা মুশকিল। পৌঁছে গেল কোথায়? সেই সীমান্তে। অ্যাজ ফার অ্যাজ জেলারতে যে টেরোরিস্ট ধরা পড়েছে, যেটা আপনি বলছেন, এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহ। কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে রক্ষা করবে। ক্রস বর্ডার টেরোরিজম যদি হয়, সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। ইরাদ হাকিম সাহেবকে গ্যারান্টি দিচ্ছি আমরা যে 100% আমরা দায়িত্ব নেব। কিন্তু সেই দায়িত্বটা কখন নেব? প্রায় 2 বছর আগে অমিত শাহজি এসে 70খানা বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন, এখনো পর্যন্ত পাইনি। এই জমিগুলো দিয়ে দিন, 100% দায়িত্ব কেন্দ্র নেবে। অতকিম নজরদারির ফাঁক গলেই বিপদ এ বাংলায় ঢুকে পড়ছে। রাজ্যের মন্ত্রীর আক্রমণ, রাজ্যের মন্ত্রী কেন্দ্রকে আক্রমণ করছে, কেন্দ্রের মন্ত্রী আবার ঘুরিয়ে আঙুল তুললেন এ রাজ্যের দিকে। সুকান্তবাবু অবশ্য আরো এক বিপদের কথা শুনিয়ে রাখলেন। কোন বিপদ? শুনুন তার মুখে।
দেখুন, যে রাজ্যে একজন মন্ত্রী এবং কলকাতার মতো শহরের মহানাগরিক বলেন যে আর কিছুদিন অপেক্ষা করলে ওনারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেন। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। উর্দু ভাষা মানুষকে শিখতে হবে। বাংলায় একসময় উর্দু ভাষাভাষী লোকের সংখ্যা বেশি হবে। সেই রাজ্য থেকে জঙ্গি ধরা পড়বে না তো কি বিজ্ঞানী ধরা পড়বে না? সংখ্যা গুরু করতে নয়, শিক্ষা শিক্ষা শিক্ষায় যারা পিছিয়ে আছে তাদের শিক্ষায় অগ্রগতির কথা বলেছি। আপনি উর্দুটা আগে শিখুন। আপনি আসুন, এক্ষুনি আমি আপনাকে একটা উর্দু ক্লাসে ভর্তি করছি। রামকৃষ্ণ মিশনে উর্দু পড়ায় গোলপার্কে, সেখানে গিয়ে উর্দু শিখুন। যারা ওই অমিত মাল্লব্য, মিথ্যা মাল্লব্য যারা এসব ফলস বানায় তাদের। যাই হোক, এবার বলুন তো কি বুঝলেন আপনারা? ওই যে আগে বললাম, রাজনীতির জল গড়াতে গড়াতে যে কত দূর যায় বলা খুব মুশকিল। আর রাজনীতির সেই জল গড়িয়ে গড়িয়ে অনেকটাই এগোলো, আর দুয়ে দুয়ে চার করলেন বিজেপির রাজ্য সভাপতি। কিভাবে একটু শোনা যাক তার মুখে। ভারতবর্ষের ডেমোগ্রাফিকে অর্থাৎ জনবিন্যাসকে পরিবর্তন করার একটা চক্র চলছে এবং আমার মনে হয়, মানে এটা আমার ব্যক্তিগত মত, সেই চক্রের কাজ করার প্যাটার্ন দেখে মনে হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল চক্র বা আন্তর্জাতিক চক্র, এবং এই চক্র এপিসেন্টার বা কেন্দ্রবিন্দু হিসেবে পশ্চিমবঙ্গকে, লঞ্চিং প্যাড হিসেবে পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে। এর আগে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সংসদে রীতিমতো লিখিতভাবে জানিয়েছিলেন ধরনের সমস্যা, এই জঙ্গি সংগঠন বা কেউ এলো বা কেউ গতিবিধি 14টা রাজ্যে তারা দেখতে পেয়েছেন, এবং সেটা এখন ব্যবহার করছে নয়, বিগত 30-40 বছর ধরে ব্যবহার হচ্ছে বলে আমার মনে হয়। যেহেতু এই পশ্চিমবঙ্গে বহুদিন জাতীয়তাবাদী কোনো সরকার তৈরি হয়নি, সেহেতু বারবার পশ্চিমবঙ্গের ভূমি ভারত বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহৃত হচ্ছে। 14টা রাজ্যের নাম ছিল, ফলে সীমান্তবর্তী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে বিএসএফের, তারা ফেল করছে বা তারা রুখছে না। শুধু পশ্চিমবঙ্গকে দায় করে তো লাভ নেই। রাজনীতি চলবে রাজনীতির পথে, সে চলুক, কিন্তু দেশ বিরোধী শক্তির বাড়বাড়ন্ত। ওপারে বাংলাদেশ উত্তাল, আর এপারে ধরা পড়ছে একের পর এক জঙ্গি, কখনো অসম, কখনো কেরল, আর আমাদের বাংলায় বিপদ বাড়ছে। প্রশ্ন হচ্ছে, বারবার বিপদ বাড়ছে বলে আমরা ভয় দেখানোর মোটেও চেষ্টা করছি না, আমরা প্রতিকার চাই বলে এই প্রশ্নটা তুলছি। বাংলার পুলিশ প্রশাসন আরো বেশি সতর্ক থাকলে এমন সুযোগ কি জঙ্গিরা নিতে পারত? এই প্রশ্নটা এই পরিস্থিতি তুলছে বলে আমরা আরো একবার সেই প্রশ্নটা উচ্চারণ করছি। বিরোধীরা অবশ্য শাসককে দুষছেন, কেন, কি বলে দুষছেন শুনুন। বর্ডারটা পার হয়ে আসার পর অনুপ্রবেশকারী বলুন, স্মাগলার বলুন, অপরাধী বলুন, তারা তো রাজ্যের সীমানায় প্রবেশ করছে। সেখানে রাজ্যের সীমানায় প্রবেশ যারা করছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বাহিনীর তাদের আজ পর্যন্ত পারফরমেন্স কি? বিএসএফ এর দেখার কথা। এবার এসে যদি এত বড় রাজ্য, এত জনবহুল জায়গা, সেখানে আমি অমুকের আত্মীয় তমুকের এই বলে কিছুদিন কাটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করা তো মুশকিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশও যথেষ্ট ভালো কাজ করছে, কঠিন কাজ করছে। দায়িত্ব শুধুমাত্র বিএসএফ এর গাড়ি চাপিয়ে পশ্চিমবঙ্গ সরকার রামকৃষ্ণ শাস্তে পারেন না। আপনি জমি দিচ্ছেন না, আর ফেন্সিং করতে পারছে না কেন্দ্র সরকার, আর আপনি বলছেন অনুপ্রবেশ রুখতে হবে। মামার বাড়ির আবদার নাকি? জমিটা দিন। অমিত শাহজি 2 বছর আগে 72খানা পোস্টের জন্য জমি চেয়েছেন বিএসএফের। ফিরাজ সাহেবকে জিজ্ঞেস করুন কটা জমি দেওয়া হয়েছে এই বছরে, 2 বছরের মধ্যে। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম, আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন, এটা বলা ভুল। নিজে আপনি আচারী ধর্ম পরের শিখাও। নিশ্চয়ই বিএসএফ এর দায়িত্ব কেন্দ্রের, কেউ অস্বীকার করছে না, কিন্তু রাজ্য যদি সহযোগিতা না করে সেরকম ভাবে, তাহলে বিএসএফ কতটুকু কাজ করতে পারবে? বিএসএফ এর কাজের পরিস্থিতি বর্ডার সামলানো, গোটা বর্ডারটা শতচ্ছিদ্র বর্ডার। কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে, বর্ডার যদি সিল করে দেয়, তাহলে কোনো টেররিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না। আমাদের পুলিশ, আসামে আসাম পুলিশ, এখানে আমাদের পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন, তার পুলিশ, তারা টেররিস্টকে ধরেছে এবং আমাদের 0 টলারেন্স। সরকার কোনো ধরনের সমন্বয়ের কথাতে বিশ্বাসই করে না।
তো চোরে না শোনে ধর্মের কাহিনী, সেরকম হচ্ছে অবস্থা। তো এরা সবসময় কেন্দ্রের সাথে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে লড়াই করে যাচ্ছে। আপনি কিভাবে সমন্বয় আশা করতে পারেন? এ চলে ডালে ডালে তো চলে পাতায় পাতায়, মানে চালাকির উপর চালাকি। কি শুনলেন? উপর চালাকি। হ্যাঁ, বলতে পারেন। বাগুইআটির কাউন্সিলরের কথা বলছি আমি। ওই যে প্রমোটার পিটিয়েছিলেন, 8 দিন হয়ে গেল, গুনে গুনে 8 দিন পেরিয়ে গিয়েছে। তিনি কোথায় আছেন এখনো জানতে পারা যায়নি। বিধাননগরের এই অভিযুক্ত কাউন্সিলর, যার নাম সমরেশ চক্রবর্তী, এই মুহূর্তে তার অবস্থান কোথায় পুলিশ প্রশাসন জানে না। আমি জানি আমাদের যতটা অবাক লাগছে, বিস্ময়কর বলে মনে হচ্ছে, আপনাদের অনেকেরই হয়তো তাই মনে হচ্ছে, অনেকের নাও মনে হতে পারে। ওদিকে ক্যানিংয়ে কাশ্মীরি জঙ্গি গ্রেফতার নিয়ে রাজ্য পুলিশের পিঠ চাপড়ে দিচ্ছেন বারবার, বাহ বাহ সাবাস সাবাস বলছেন কুণাল ঘোষ। আর এই বেলায় মানে এই যে ব্যক্তি যার কথা বললাম, সমরেশ চক্রবর্তী কাউন্সিলর, তিনি 8 দিন ধরে কোথায় আছেন পুলিশ জানতে পারছে না। তাহলে এক্ষেত্রে এই সাবাস সাবাস না বলে এক্ষেত্রে এই ব্যর্থতার দায় তারা নিচ্ছেন, তো একটু কড়া পদক্ষেপ করবেন নাকি? দেখি সময় কি বলে, আপাতত তাদের বক্তব্য শোনায়। পুলিশ অত্যন্ত তৎপর হয়ে খুঁজছে, কিন্তু ও আরো তৎপরতার সঙ্গে পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ অত্যন্ত তৎপর হয়ে খুঁজছে, কিন্তু ও আরো তৎপরতার সঙ্গে পালিয়ে বেড়াচ্ছে। আসলে এই ধরনের মন্তব্য, এই ধরনের বক্তব্য, এই ধরনের রিয়াকশনসের জন্যই মাঝে মধ্যে আমরা বারবার বলি যে আমরা গর্বিত বাঙালি। তার কারণ আমাদের যে বাংলা ভাষা, বাংলা প্রতিশব্দ, এই প্রতিশব্দ না ওই ভেতর থেকে ওই গোটা বিষয়টা প্রকাশ করতে খুব সাহায্য করে। যে তৎপরতার সঙ্গে সঙ্গে আমরা অতি তৎপরতা বলে একটা শব্দ শিখেছি না, এই অতি শব্দটা যখনই তৎপরতার আগে জুড়ে যায়, তখন যেন এই ধরনের রিয়াকশনস, এই ধরনের প্রতিক্রিয়া, মানে অতি প্রতিক্রিয়াও পাওয়া যায়। এরকম দেখতে পাওয়া যাচ্ছে। মানে ওই বুনো ওল বাঘা তেঁতুল এই সমস্ত প্রবচন রয়েছে, সেটা নয়, তার একটা ওই উল্টো অবস্থান, বিপ্রতিভ অবস্থান দেখতে পাওয়া যায়। মানে পুলিশকেই টেক্কা। কি বলা হচ্ছে? পুলিশ তৎপরতা দেখাচ্ছে, কিন্তু যার উদ্দেশ্যে পুলিশ তৎপরতা দেখাচ্ছে, মানে ধরুন কোনো দুষ্কৃতী, না আমি ওনাকে বলছি না, ধরুন কোনো দুষ্কৃতী, তাকে পুলিশ ধরবে, পুলিশ তৎপরতার সঙ্গে তাকে ধরার জন্য দৌড়চ্ছে, মানে অ্যাকর্ডিং টু কুণাল বাবু। আর সেই দুষ্কৃতী নাকি আরো জোরে দৌড়চ্ছে বলে পুলিশ এই দৌড়ে টেক্কা দিতে পারছে না। অনেকটা ওই উসেইন বোল্ট টাইপের একটা বোল্ড প্রতিক্রিয়া দিচ্ছেন তারা। পুলিশকে টেক্কা দিচ্ছে তাই পুলিশ ধরতে পারছে না। প্রশ্ন হচ্ছে, পুলিশকে টেক্কা দিচ্ছে বলে পুলিশ ধরতে পারছে না, অতি তৎপরতা তার পুলিশ নজর পাচ্ছে না, নাকি পুলিশ ধরছে না অন্য কিছু? জানা নেই আমাদের, প্রশ্ন রাখলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তোলাবাজির অভিযোগে সাসপেনশনের 1 ঘন্টার মধ্যে যুব তৃণমূল নেতা, যার নাম তরুণ তিওয়ারি, তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অথচ 8 দিন পেরিয়ে গেল, যার কথা বলছিলাম সমরেশ চক্রবর্তী এখনো অধরা। বিধাননগরের অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। কিসের অভিযোগ? তার বিরুদ্ধে অভিযোগ প্রমোটারকে তিনি পিটিয়েছেন। প্রমোটারকে কেন পিটিয়েছেন? তোলা দেননি বলে পিটিয়েছেন। সেই প্রমোটার, আক্রান্ত প্রমোটার, মাথায় ব্যান্ডেজ লাগানো অবস্থায় আমাদের সহকর্মীকে, তিনি যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন লাইভে, আমিও তার সঙ্গে কথা বলেছি, তার স্ত্রী পাশে বসেছিলেন, তারা আতঙ্কে আছেন। তার কারণ লাগাতার মাঝে মধ্যে ফোন পাচ্ছেন, হুমকি ফোন, তারা প্রাণ সংশয়ে ভুগছেন। ভাবুন পরিস্থিতি, অভিযুক্তের নাগালি পাচ্ছে না পুলিশ। এত বড় প্রভাবশালী সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, যে এখনো পর্যন্ত পুলিশ তার টিকি খুঁজে পেল না। কোন ছাত্র নেতা 2.5 লক্ষ টাকা নিয়েছে তার কোনো এভিডেন্স নেই, সে সাসপেন্ড হয়ে গেল, অ্যারেস্ট হয়ে গেল। আর এর ভিতর এই সমরেশ চক্রবর্তীর পুরো এভিডেন্স দিচ্ছি, অডিও দিচ্ছি, ভিডিও দিচ্ছি, তা সত্ত্বেও এ অ্যারেস্ট হচ্ছে না। এটা তো একটা ভাবার বিষয়, বা আতঙ্কিত, এটা চিন্তিত। পুলিশও প্রচুর চাপে আছে, কোনো কেউ না কেউ মাথায় বড় কিছু আছে, তার জন্য কেউ অ্যারেস্ট হচ্ছে না। সাসপিশিয়াস, হাইলি সাসপিশিয়াস। হ্যাঁ, একটু লালমোহন বাবুকে ধার করলাম, তার কারণ লালমোহন বাবু মানে ফেলুদা মানে গোয়েন্দা, আর গোয়েন্দারা দেখছেন আতস কাচের তলায় কোথায় তারা রয়েছেন, যাদের অভিযোগের আঙুল যাদের দিকে, অন্ততপক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, ডেকে একটু কথা বলা হোক যে আপনার নামে অভিযোগ উঠছে, আপনি একটু বলুন যে অভিযোগ ঠিক কি ভুল। না, তাকে তার টিকি
খুঁজে পাওয়া যাচ্ছে না। যিনি আক্রান্ত হয়েছেন তিনি কি বলছেন সরাসরি আপনারা শুনলেন। এর আগেও এই তথ্য বারবার এসেছে, প্রভাবশালী তথ্য, মানে দুষ্কৃতী, আমি আবারও বলছি আমি ওনাকে দুষ্কৃতী বলছি না, মানে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি কেন পালিয়ে বেড়াচ্ছেন সেটা উনিই ভালো বলতে পারবেন, বা আদৌ হয়তো পালিয়ে বেড়াতে পারছেন না বলে তিনি অনেকেই জানে কোথায় আছে, আমরা এগুলো জানি না, এগুলো কনসিকুয়েন্সেস। আমি বলতে চাইছি যে আক্রান্ত প্রমোটার তিনি বলছেন যে প্রভাবশালী তথ্য, মানে তার মাথায় প্রভাবশালী কোনো হাত বা ছায়া বা ছাদ আছে বলে তাকে ধরা যাচ্ছে না বা পুলিশ ধরছে না, ফলে পুলিশের ওপর চাপ আছে, উপরতলার চাপ। শুনলেন তো তিনি কি বললেন, একজন 2.5 লক্ষ টাকা নেওয়ার পুলিশ তাকে গ্রেফতার করেছে, দল সাসপেন্ড করেছে, আর সমরেশের বেলায় পুলিশ অতটা সক্রিয় নয়। কেন সক্রিয়তা দেখাচ্ছে না পুলিশ, এই প্রশ্নটা বারবার উঠছে। আসুন কিছু উত্তর খোঁজার চেষ্টা করি। পুলিশ অত্যন্ত তৎপর হয়ে খুঁজছে, কিন্তু ও আরও তৎপরতার সঙ্গে পালিয়ে বেড়াচ্ছে। এবার পুলিশ 100 বার খুঁজছে, কিন্তু যদি একটা মামলার তদন্ত একটা অভিযোগ আসে তো তাকে তো ধরতে হবে, তো পুলিশ প্রশাসন খুঁজছে। ধরা পড়ছে না তা নয়, ধরা হচ্ছে না, ধরা পড়ছে না কেউ তা নয়, এদেরকে ধরা হচ্ছে না। কেন ধরা হচ্ছে না? তারা তৃণমূল দলের কাউন্সিলর, তাই ধরা হচ্ছে না। সে দেখুন হয়তো তৃণমূলের কাউন্সিলর তো বান্ধবী টান্ধবী নিয়ে চিলাপাতা যাচ্ছে, ফরেস্টে যাচ্ছে, দীঘায় যাচ্ছে, নতুন তো কিছু নয়, ঘুরে বেড়াচ্ছে একটু শীতের সময়, ছুটি, এখন তো বাঙালির ছুটির সময়, ক্রিসমাস এসছে, পুলিশ ধরছেই না। পুলিশ ধরবে কি করে? তৃণমূলের নেতারা হচ্ছে ইমিউনাইজ। একটু সময় দিন, ভরসা রাখুন, নিশ্চিতভাবে পুলিশ এখন একজন যদি কেউ মনে করেন আত্মগোপন করে থাকবো, সেসব লোক করছে, কিন্তু পুলিশ তো এরকম অনেককে ধরে নেয়, যে সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, পুলিশ ধরে নেবে। কারণ নাম করে বলছি না, জানেন, ঠোঁট কাটা তো, তাই বলতে বাধ্য হচ্ছি যে এই নানাবিধ ঘটনার পর রাজনৈতিক ব্যক্তিত্বদের মাঝে মধ্যে ওই সেন্স অফ হিউমারের যে প্রকাশ, যে বহিঃপ্রকাশ আমরা দেখি, একটু মানে ওই সেন্স অফ হিউমারের যে দুর্বলতা, সেই দুর্বলতা দেখলে খানিক মায়াই হয় তাদের প্রতি। মানে তারা নানাবিধ সেন্স অফ, তারা ভাবছেন তো দারুণ কিছু বলে ফেললেন, তাদের ওই সেন্স অফ হিউমার দিয়ে যে চিরে এক ফোঁটাও ভিজছে না, সেটা তারা বুঝছেন না নাকি বুঝতে পারছেন না জানা নেই। কিন্তু এই ঘটনার পর আপনারা জানেন এফআইআর করা হয়েছিল, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সেই এফআইআরে এই তৃণমূল কাউন্সিলর মানে সমরেশ চক্রবর্তীর সমেত আরও তার সঙ্গে আর 19 জন, মোট 20 জনের নাম ওই এফআইআরে লেখা ছিল, পর 20 জনের নাম লেখা ছিল ঘটনার সঙ্গে জড়িত বলে যাদের বিরুদ্ধে অভিযোগ, এফআইআরে যেরকমটা হয়ে থাকে। প্রশ্ন হচ্ছে এই 20 জনের মধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, প্রমোটার আতঙ্কে রয়েছেন, বাকি 18 জনকে গ্রেফতার করা হয়নি। এই যে 2 জনকে গ্রেফতার করা হলো, নিশ্চয়ই কথাবার্তা হচ্ছে, জিজ্ঞাসাবাদ চলছে, বাকি কিছু জানা যাচ্ছে না, কোনো লিড সেখান থেকে বেরোচ্ছে না। তাহলে যে পুলিশ ক্যানিং থেকে জঙ্গি ধরতে পারে, সেই পুলিশ অভিযুক্ত কাউন্সিলরকে ধরতে পারে না? তাহলে এই যে যদি দাঁড়িপাল্লায় সাফল্য ব্যর্থতা রাখি, এই দুটো ঘটনাকে বসাই, তাহলে একদিকে তো কাত হয়ে যাবে দাঁড়িপাল্লা, তাই না? তাহলে প্রশ্ন হচ্ছে নেপথ্যে এই খেলার পেছনে আরও কোনো খেলা আছে কি, বা তাদেরকে ধার করে বলি আরও কোনো খেলা হবে কি? দেখুন, আগাম জামিন হয়ে যাবে না তো? পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে। দেখুন, এটা এই গোটা বিষয়টা হচ্ছে যে একটা সিস্টেম, পুলিশ নিশ্চিতভাবে তাকে ধরার চেষ্টা করছে। দেখুন, এটা এখন কার সাথে ওনার যোগাযোগটা বেশি, আসলে কালীঘাট না ক্যামাক স্ট্রিট, তার উপরে দাঁড়িয়ে পুলিশকে সিদ্ধান্ত নিতে যদি হয়, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে। পেয়ে যাবে, যাবে কোথায়? যখন পুলিশের খাতায় নাম থাকবে, যাবে কোথায়? আজ নয় কাল পাবে। পুলিশ তো আর ভগবান না, বা স্যাটেলাইট নেই যে কোথায় যাচ্ছে লোকেট করার, জিআইএস তো মাথার মধ্যে লাগানো যায় না, কিন্তু আজ নয় কাল পাবে, যাবে কোথায়? পুলিশ জানে কাকে ধরতে হয় আর কাকে ধরতে হয় না। এই যদি খোকাবাবুর দলের লোক হতো, ধরা পড়ে যেত। খোকাবাবুর দলের লোক না, ধরা পড়বে না। আমরা যেমন ছোটোবেলায় টিকা নিতাম, বাচ্চারা এখন নেই, সেরকম তৃণমূল নেতা মানে ও ইমিউনাইজেশন হয়ে গেছে, তাকে টিকাকরণ হয়ে গেছে, তাকে পুলিশ ধরতে পারবে না, পুলিশ ধরলেই পুলিশের হাত জ্বলবে। আমাদের প্রশাসন এসব নেই। তুমি তৃণমূল করো আর যে পার্টি করো, আইন সবার জন্য সমান, এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন শিখিয়েছেন, এবং প্রত্যেকটা যারা অন্যায় করেছে আজ পর্যন্ত সবাই অ্যারেস্ট হয়েছে। আমাদের কাউন্সিলরের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
রাজনৈতিক নেতাদের মানে ব্যক্তিত্বদের বিশেষ বিশেষ ব্যক্তিত্বদের বিরাট বিরাট ডায়ালগ যখন আমরা শুনি না, তখন বারবার আমার তো অন্ততপক্ষে গুলিয়ে যায়, জানেন তো, যে রিল আর রিয়েল গুলিয়ে যায়। এখন তো রিলের যুগ, মানে রিলসের যুগ, একটার পর একটা রিলস দেখতে পাওয়া যায়, ফলে এন্তার মিম হতে থাকে বা ট্রোল চলতে থাকে। কখনো কখনো কোনো ট্রোল, এটা ব্যক্তিগতভাবে বলছি, স্বাস্থ্যকর বলে মনে হয় আমার। তার কারণ সেই ট্রোলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই ডায়ালগ দিয়ে সার বেঁধে ডায়ালগ সাজিয়ে রেখে পার পাওয়া যায় না। সক্রিয়তা, অতি সক্রিয়তা পুলিশে দেখতে পাওয়া যাচ্ছে, প্রশংসনীয়, আমরা বলছি প্রশংসনীয়। কিন্তু 8-9 দিন হয়ে যাচ্ছে এই ঘটনা, কাউন্সিলর তিনি প্রমোটার পেটাচ্ছেন বলে অভিযোগ, তিনি কোথায় কেউ জানতে পারছেন না। এক্ষেত্রে আবার ওই গোষ্ঠী কোন্দলের বিষয়টা আছে। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।